তসলিমা নাসরিন কলকাতা ছেড়েছেন তখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার। কিন্তু আবার এটাও ঠিক যে পশ্চিমবাংলা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়, বাংলাদেশের নাগরিক। তিনি ভারতবর্ষে আসবেন কিনা, ভিসা কবে পাবেন, কতদিনের জন্য, কোথায় থাকবেন, এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাবজেক্ট, এগুলো পশ্চিমবঙ্গ সরকারের সাবজেক্ট নয়। যেভাবে তৃণমূল বিরোধী দলকে ভাঙছিল, এখন বিজেপিও একই রকমভাবে বিরোধীদের ভাঙবে। বিজেপি যেভাবে বলছে দিল্লি অথবা রাজ্য, তাতে এ রাজ্যের অধিবাসী নন, নাগরিক নন, অনুপ্রবেশকারী বলে আবার কেউ চিহ্নিত হয়ে যাবেন না তো। ঘুষপেটিয়া ধর্মেন্দ্র প্রধান 1 সেকেন্ড ক্ষমতায় থাকা উচিত নয়। যেভাবে যা যা উনি করেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটা সর্বনাশের দিকে ঠেলেছেন। একের পর এক পরীক্ষা, যত পরীক্ষা তার চাইতে ফাউল বেশি, খালি লিক। যত পরীক্ষা তার চাইতে বেশি লিক। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। প্রায় 20 বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, এবং সেখানে যে প্রশ্নটা বারংবার উঠছে যে এই যে রাজ্যে পালাবদল, তারপর তসলিমা নাসরিন ফিরছেন, এবং যখন তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন সেই সময় ছিল একেবারে ভরা বামফ্রন্ট আমল। বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। বারংবার এখনো পর্যন্ত সেই প্রশ্ন সম্মুখীন বামেদের হতে হয় যে কেন তসলিমা নাসরিনকে চলে যেতে হলো শহর ছেড়ে। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? যেমন অনেক কথা এরকম চালু করা হয়। এটা ঠিক যে যখন তসলিমা নাসরিন কলকাতা ছেড়েছেন তখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার। কিন্তু আবার এটাও ঠিক যে পশ্চিমবাংলা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়, বাংলাদেশ ভারত। ফলে বাংলাদেশের নাগরিক তিনি ভারতবর্ষে আসবেন কিনা, ভিসা কবে পাবেন, কতদিনের জন্য, কোথায় থাকবেন, এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাবজেক্ট, এগুলো পশ্চিমবঙ্গ সরকারের সাবজেক্ট নয়। হাসিনা এখন ভারতে আছেন, উনি কি কলকাতায় থাকতে অপছন্দ করবেন না? বাংলা ভাষা। কিন্তু উনি কলকাতায় থাকবেন নাকি ব্যাঙ্গালোরে থাকবেন নাকি দিল্লিতে থাকবেন কে ঠিক করেছে? রাজ্য সরকার না, দিল্লি সরকার। এটা না বোঝার কোনো কারণ নেই। নানান ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকার তাকে বিপদে ফেলা, বদনাম করা, নানান রকম প্রচেষ্টা তার হয়েছে। তার আপনি সবচেয়ে বড় প্রমাণ, এমনকি এই ইনস্ট্যান্ট কেসেও আপনি যেখানে পাবেন পশ্চিমবাংলায়, তখন যারা সেই মবকে নিয়ে একটা রিয়াকশন তৈরি করেছিল, বাজার গরম করেছিল, সরকার পশ্চিমবাংলায় বামফ্রন্ট, কিন্তু দিল্লিতে তো বামফ্রন্ট না, দিল্লিতে তখন কংগ্রেসের সরকার। এবং তখন তাদের এই মূল যারা হোতা ছিলেন তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পরে নেতা হয়েছেন এবং এমপি হয়েছেন। না বুঝবার কোনো কারণ নেই। ফলে নানান কার্যকারণ, এবং তারপর দিল্লি সরকার তাদের ঠিক করতে হলো যে না, উনি ভারতে থাকুন কিন্তু কলকাতায় না। বামফ্রন্ট যদি বলতো যে উনি বাংলায় থাকবেন, বামফ্রন্টকে এই বলার তো রাইট নেই, পরামর্শ কেউ দিতে পারেন, ভিন্ন কথা। আর এখানে এমন একটা অবস্থা তৈরি হলো যেখানে সমাজ জীবনটাকে যেভাবে ঝঞ্ঝাটের মধ্যে, জটিলতার মধ্যে, একটা কমিশনের মধ্যে, একটা কমিউনাল অ্যাঙ্গেলে যেভাবে ঠেলে দেওয়া হলো, মিলিটারি দাবাতে হয়েছিল। এবং সেই মিলিটারিও তো দিল্লি জানে না, পশ্চিমবঙ্গ সরকার মিলিটারি নামিয়ে দিয়েছে, এরকম তো হয় না, সব না বুঝবার কি আছে। ফলে এগুলো যারা, এটা ফ্যাক্ট যে ওনাকে চলে যেতে হয়েছে, কিন্তু কেন চলে যেতে হয়েছে, অতএব বামফ্রন্ট যারা বলেন তারা সব জেনে বুঝে সত্যকে ঢাকার মতো করে কথা বলেন। এখন হাওয়েভার উনি আসবেন, ভালো, কেন আসবেন না, কেন আসবেন না, আসারই তো কথা। দিল্লি সরকার মনে করেছে তাই উনি আসবেন। এর আগে দিল্লি সরকার মনে করেনি তাই উনি থাকেননি। এখন দিল্লি সরকার মনে করেছে তাই উনি থাকবেন। দিল্লি সরকার, রাজ্য সরকার এক মনোভাবেই চলছে, হয়তো পারস্পরিক যোগাযোগও তারা করেছেন। আসবেন, আসবেন, ভালো কথা, আলাপ আলোচনা করবেন। কিন্তু
বাস্তবটাকে আমরা আশা করব সবাই বুঝবেন, এমনকি উনিও বুঝবেন। আপনার কথা প্রসঙ্গেই আসি, আমরা দেখেছি যে সমাজ মাধ্যমে খোদ তসলিমা নাসরিন নিজেই বারংবার পোস্ট করেন সেটা বামেদের বিরুদ্ধেই, যে বামেদের বিরুদ্ধে তারও অনেক ক্ষোভ রয়েছে যে কেন তাকে সেখানে ছাড়তে হলো, এবং তার সঙ্গে কিন্তু এবার বিজেপি সরকারকে তিনি নিজে সমাজ মাধ্যমে পোস্ট করে একেবারে নাম নিয়ে ধন্যবাদ জানিয়েছেন। দেখুন, বিজেপি সরকারকে নাম নিয়ে ধন্যবাদ জানালে বামেদের সম্পর্কে বিশদীকরণ করবে, এই দুটোর মধ্যে কোনো ফারাক কি আপনি দেখছেন? এটার মধ্যে আমি খুব ফারাক দেখছি না। এটা নিয়ে অযথা গবেষণা কোনো মানে হয় না। যে কোনো কারণে ওনার খারাপ লাগতেই পারে যে তখন দিল্লিতে যাই থাক পশ্চিমবাংলার সরকার ঠেকাতে পারেনি কেন, ওটা যে বাস্তব নয় সেটা হয়তো উনি একটু খেয়াল করতে পারেন, বা ওনার সঙ্গে তখন যাদের খুব বন্ধুত্ব ছিল, যাদের সম্পর্কে উনি পরে বিষোদ্গার করেছেন, তারাও তখন বাম বিরোধী মনোভাব নিয়ে চলতেন বেশিরভাগ। বেশি নাম বলাটা সবসময় সমীচীন না। উনিই তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, যাদের সঙ্গে একসাথে বসে সকালে ব্রেকফাস্ট করতেন। ফলে এগুলো কে কখন কী কারণে বলে না বুঝবার কোনো কারণ নেই, কিন্তু বিজেপির প্রতি উনি বেশ খুশি হয়েছেন। বিজেপির প্রতি খুশি হওয়ার মনোভাব যার থাকবে, বামেদের বিরুদ্ধে অখুশি হওয়ার মনোভাবও তার থাকবে। এটা না বুঝবার খুব কারণ আছে বলে আমি মনে করি না। আমি অনেক অযথা তর্কে যেতে চাই না। উনি আসছেন, হাওয়েভার ভালো করেছেন, নিশ্চয়ই কর্মসূচি করবেন, কিন্তু এটা যেন বোঝেন যে পশ্চিমবাংলাতে যে রাজনীতি গত কয়েক বছর চলেছে, অথবা যে রাজনীতির মধ্যে এখন পশ্চিমবাংলায় যাচ্ছে, সেটা কিন্তু না বুঝতে যদি উনি চান বা না বুঝতে যদি পারেন, তাহলে পরে আবার ওনাকে বিষোদ্গার করতে হবে কিনা আমার সন্দেহ আছে। বিজেপি যেভাবে বলছে দিল্লি অথবা রাজ্য, তাতে এ রাজ্যের অধিবাসী নন, নাগরিক নন, অনুপ্রবেশকারী বলে আবার কেউ চিহ্নিত হয়ে যাবেন না তো। ঘুষপেটিয়া, এসআইআর এর নামবাদ কিন্তু 27 লক্ষ। তারপরে এখন তাদের সমস্ত আবার নানান রকমভাবে বাকি অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। ফলে আমি আশা করি অন্তত সেগুলো উনিও টের পাচ্ছেন, বুঝতে পারছেন, এবং পশ্চিমবাংলার মানুষও বুঝতে পারছেন। আমরা আশা করব উনিও মানুষ, লেখিকা, তাকে ভালো লেখেন, অনেকেই তাকে পছন্দ করেন, নিশ্চয়ই সবাই তাকে পছন্দ নাও করতে পারেন। উনি আসবেন ফ্রি, সেই মনোভাবে উনি থাকবেন। পশ্চিমবাংলা সেই মনোভাবেই বরাবর চলেছে, কিন্তু চক্রান্তের শিকার হয়েছে বারে বারে পশ্চিমবাংলাকে বদনাম করার জন্য। কিন্তু উনি স্বাধীন মনোভাবে নিজের মতন করে ওনার যা মনন, সেই মনন নিয়ে উনি চলুন, কারণ অংশীদার যাতে না হয়ে যান, সেটাই যথেষ্ট। আপনি সম্প্রতি দিল্লি গিয়েছিলেন, সেখানে সিজেপির প্রোটেস্টে আপনি একেবারে সমর্থন জানিয়েছেন, দেখে এলেন সেখানের প্রতিবাদ, এবং সেখানে বারংবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে দাবি উঠছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো রকম সাড়া দেখা যাচ্ছে না। সোনাম ওয়াংচুক তিনি অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যেই। এই যে পুরো বিষয়টি এবং এই যে একটি গণ অভ্যুত্থান সেখানে দেখা যাচ্ছে, কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করছেন? ধরুন, আমি দিল্লিতে গিয়েছিলাম, আমি এবং আমরা সোনাম ওয়াংচুক যেখানে অনশনে আছেন, বহু মানুষ সেখানে আছেন, অনেক ছোট ছোট ভাগে ভাগে তারা অনশন করছেন, বসছেন, সমর্থনে কথা বলছেন, পাশে থাকছেন। আমি এবং আমরা তাদের পাশে থাকাটা উচিত বলে মনে করেছি। তাদের দাবিগুলো ঠিক, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই জরুরি। ধর্মেন্দ্র প্রধান 1 সেকেন্ড ক্ষমতায় থাকা উচিত নয়। যেভাবে যা যা উনি করেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটা সর্বনাশের দিকে ঠেলেছেন। একের পর এক পরীক্ষা, যত পরীক্ষা তার চাইতে ফাউল বেশি, খালি লিক, যত পরীক্ষা তার চাইতে বেশি লিক। এটা না বুঝবার কি আছে? এই সমস্ত কিছু বোঝার পরেও দিল্লির সরকার হেলদোল নেই। এর আগে আমরা দেখেছি এরকম বিশিষ্ট মানুষ কেউ সরকার একটা কথা বলে, সরকারের দিকে কথা বলার মনোভাব নেই, মরে গেলে মরে যাক, এই গোছের ভাব। কত রুড একটা সরকার হতে পারে, ফ্যাসিস্টিক, না বুঝবার কোনো কারণ নেই। সেই কারণেই ছাত্ররা সবাই তোদের পাশে আছেই, এসএফআই সহ নানান সংগঠন তারা ওদের সঙ্গে আছেন, আয়েসা সহ নানান সংগঠন ওদের সঙ্গে আছেন, এমএ বেবি, বৃন্দা কারার তারা গেছেন, পাশে থেকেছেন। আমাদের বিভিন্ন এরকম বিভিন্ন রাজ্যের হোক কর্মীরা, আমি, শ্রমিক
আমাদের একই সাথে আমরা প্রাক্তন এমপি ছিলাম, মোহাম্মদ সেলিম উনিও প্রাক্তন এমপি ছিলেন, আমরাও গেছি। এই দাঁড়ানোটা স্বাভাবিক। যে মানুষটা, তাকে কেউ চেনে না এমন তো নয়, বিদেশে পর্যন্ত তিনি যথেষ্টভাবে বন্দিত হন। এদেশের সরকারের কাছে তার কোনো মূল্য নেই। এদেশের সরকার লিক তার সরকার, শিক্ষা ধ্বংস তার সরকার, একেবারে রুড একটা মনোভাব নিয়ে চলছে। এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই। দাবি করি অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা সহ সরকার কথা বলুক, ন্যূনতম ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তার ব্যবস্থা করুক। যদি এটা করতে না পারে তাহলে বুঝতে হবে এই লিক, নিট, যাবতীয় দুর্নীতি একা ধর্মেন্দ্র প্রধান না, গোটা বিজেপি তার অংশীদার। শেষ একটা প্রশ্নে যাব। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন বিভিন্ন নেতা কর্মীরা, এবং আমরা দেখতে পেলাম যে রাজ্যসভা সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক। এই যে বিষয়, তার সঙ্গে সঙ্গে 21শে জুলাই নিয়ে বিতর্ক, এবং এই বিষয়টিকে কিভাবে দেখছেন? তৃণমূল কংগ্রেস আমার বিবেচনায় রোজ সেখানে হাত ছাড়ছেন। আজই হাত ছেড়েছেন, ধরা ছিল হয়তো কোয়েল মল্লিক, কালকে হাত ছেড়েছেন, শক্ত করে ধরা ছিল হয়তো মদন মিত্র, তার আগের দিন হাত ছেড়েছেন, আরও শক্ত করে ধরা ছিল হয়তো কেষ্ট, অনুব্রত মণ্ডল। এইরকম তৃণমূল থেকে পদত্যাগ করলাম, মানে রাজ্যসভা সদস্য থেকে পদত্যাগ করলাম, পদত্যাগ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম, 3 ঘন্টার মধ্যে আবার বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেলাম। রাজনীতি হচ্ছে সব, রাজনীতি হচ্ছে। রাজনীতিকে এই একটা কলুষতার দিকে নিয়ে চলে যাচ্ছে যারা, তারা রাজনীতির নেতা হয়েছে তৃণমূল, অথবা যেভাবে তৃণমূল বিরোধী দলকে ভাঙছিল, এখন বিজেপিও একই রকমভাবে বিরোধীদের ভাঙবে। ফলে ভালো তৃণমূল কেউ, কালো তৃণমূল কেউ, কালীঘাট কেউ, অন্য কিছু কেউ, তারপরে কেউ এনসিপিআই, কেউ আবার কোথায় যাবেন তার ঠিক ঠিকানা নেই। এবং এখন 21শে জুলাই নিয়ে কম্পিটিশন, এ বলছে আমি, ও বলছে আমি। আমি আবারও বলছি, পশ্চিমবাংলায় রাজনীতি গোটা ভারতবর্ষ তাকে স্যালিউট জানাতো। নীতি, মূল্যবোধ, বাম আমলে কোনোদিন কখনো সব হয়নি যে আপনি দেখেছেন গত 15 বছরে, বা আপনি যা এখন দেখছেন। এখন এনকাউন্টার, এখন বুলডোজার, এখন দল ভাঙানো। তৃণমূল সকালে বিকেলে বিজেপি, সকালে বিজেপি বিকেলে তৃণমূল, তৃণমূল ছেড়ে বিজেপি, বিজেপি ছেড়ে তৃণমূল, আবার তৃণমূল ছেড়ে বিজেপি। ধান্দাবাজি। তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতির দল না, এটা একটা পেশা। চাকরি করবো না, লেখাপড়া নেই, চাকরি করবো না, ব্যবসা করবো না, কোনো কিছু করবো না, খেটে খাবো না, ঘরে বসে উপার্জন করব। কি চাই? একটাই পুঁজি, তৃণমূলের ঝান্ডাটা কাঁধে থাকতে হবে, থাকলে পুলিশের ঘেরাটোপ পাবো। তৃণমূলের ঝান্ডা ঘাড়ে, পুলিশের ঘেরাটোপ নিয়ে একটা পেশার, উপার্জনের, লুঠের এই পেশাটার নাম তৃণমূল। ইট ইজ টু গো, এটা যেতে হবে। কিন্তু লাভের মধ্যে যেটা করলো তৃণমূল, ইনস্টল করে দিয়ে গেল আরও সর্বনাশা একটা পার্টি বিজেপিকে ক্ষমতায়। কি দুর্ভাগ্য আমাদের। এর বিরুদ্ধে বিরোধী মনের ভূমিকা পালন করতে হবে, একমাত্র লাল ঝান্ডা সেই পথে থাকবে।